জি 24 ঘন্টা বাংলা 5 নিয়ে আমি সব্যসাচী রয়েছি আপনাদের সঙ্গে আর স্বাস্থ্য ভবনের সামনে যেখানে ধর্ণা চলছে আমি গ্রাউন্ড জিরোয়ে আজও বাংলা 5 সরাসরি এখান থেকে আমাদের সঙ্গে স্টুডিও এখনো পর্যন্ত শতরূপ ঘোষ রয়েছেন সিপিআইএমের এবং আমাদের সঙ্গে থাকবেন তৃণমূলের কোহিনুর মজুমদার এবং নারায়ণ চক্রবর্তীর বিজেপির। আন্দোলনরত চিকিৎসকদের তরফে ইতিমধ্যে মেল করা হয়েছে গোটা বিষয়টা নিয়ে, তারা আলোচনা করতে চাইছেন এমনটা তাদের তরফ থেকে জানানো হচ্ছে। এই জায়গা থেকে আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, মুখ্যমন্ত্রীর এই আশা চিকিৎসকদের একটা আলোচনার পাল্টা বার্তা পাঠানো, গোটা বিষয়টা কি আপনিও সদর্থক বলে মনে করছেন? না দেখুন, সদর্থক তো বটেই, এটাকে এতটা মানে কি বলবো নেতিবাচক করার তো কোনো দরকারই ছিল না। ওনারা যে দাবিটা করছিলেন, ওনারা কি কোনো অন্যায্য দাবি করছিলেন? আজ পর্যন্ত কি ওনারা এমন কোনো কথা বলেছেন যে কথাটা সংবিধান বহির্ভূত বা যেটা অন্যায্য? ওনাদের এক সহপাঠীকে বা ওনাদের একজন সহকর্মীকে যেরকমভাবে হারাতে হয়েছে এবং এই হারানোর ঘটনাকে চাপা দেওয়ার জন্য পুলিশ এবং আরজিকর কর্তৃপক্ষ যে যে কাজ করেছে বলে খালি অভিযোগ নয়, সেগুলো সুপ্রিম কোর্টে প্রমাণিত। সুপ্রিম কোর্টের জাজ পর্যন্ত বলেছেন যে 30 বছরে কোনোদিন এরকম ভূমিকা দেখিনি পুলিশের। তারপরে তারা যদি সেই পুলিশের কমিশনারের অপসারণ চান, তারা কি অন্যায় কিছু চাইছেন? এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেলেন, তার মানে একটা বিচারাধীন বিষয় নিয়ে এতগুলো ক্যামেরার সামনে আলোচনা তার মানে করা যায়? তো উনি এই যে রোগী কল্যাণ সমিতিকে সমস্ত রোগী কল্যাণ সমিতিকে বাতিল করে দেওয়ার কথা বলা থেকে শুরু করে যতটুকু বললেন, ক্যামেরার সামনেই তো বললেন। লাইভ টেলিকাস্ট হলো তো সমস্ত চ্যানেলে, অর্থাৎ লাইভ সম্প্রচার করা যায়, তাই তো? তার মানে আগের দিন মিথ্যে বাহানা করেছিলেন, তাই তো? 2 নম্বর কথা, আপনাদের খালি মনে করাই, এটাকে সদর্থক যদি বলতেও হয়, 2019 সালে আপনাদের মনে থাকবে চাকরি প্রার্থীরা 2019 সালে প্রেস ক্লাবের বাইরে একটানা 28 দিন অনশন করেছিলেন। করে 29তম দিনে এরকমভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে সেখানে গিয়ে উদয় হয়েছিলেন, একদম আজকের মতো অবিকল। আপনারা সাংবাদিকরাও জানতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। সেই সময় ঘটনার চক্রে আমরা সেখানে উপস্থিত ধর্ণা মঞ্চে। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় আসলেন, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল পুলিশের মধ্যে যে সিএম এসছে। এবং ওখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, এমতাবস্থায় আমার পক্ষে সম্ভব না কাউকে রিক্রুট করা, কিন্তু আমি কথা দিচ্ছি যেদিন লোকসভা ভোট শেষ হবে এবং এমসিসি উঠে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট উঠে যাবে, তোমাদের মধ্যে যারা যারা যোগ্য প্রত্যেকের রিক্রুটমেন্টের দায়িত্ব আমি নিচ্ছি। 2019 সালের এপ্রিল মাসের কথা এটা। আজকে 2024 সালের সেপ্টেম্বর মাসে আমরা বসে আছি। একজনকে, আপনি 2 জন ছেড়ে দিন, একজনকে মমতা বন্দ্যোপাধ্যায় রিক্রুট করেননি। তার মধ্যে লোকসভা শেষ হয়ে বিধানসভা ভোট হয়ে একটা লোকসভা ভোট হয়ে গেছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লোক ঠকানো আমাদের জানা আছে। আজকে উনি মেরে ধর্ণা তুলতে পারবেন না, কর্মবিরতি তুলতে পারবেন না। তার কারণটা হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। উনি প্রথমে বাংলার মানুষকে খেপানোর চেষ্টা করলেন যে ডাক্তারদের জন্য মানুষ মরে যাচ্ছে, চিকিৎসা হচ্ছে না, এই সমস্ত আলতু ফালতু কথা বলে। ডাক্তাররা তথ্য পরিসংখ্যান দিয়ে প্রমাণ করে দিলেন যে কর্মবিরতির জন্য একজন মানুষেরও চিকিৎসাহীন অবস্থায় মৃত্যু হয়নি। এত কিছু করে লোক খেপাতে না পেরে পাল্টা লোকে ওনার ওপর খেপে যাচ্ছে। এইসব দেখে এখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ওখানে এই সমস্ত বলে আসতেন, কিন্তু ঘরপোড়া শতরূপ কোথাও একটা ইঙ্গিত দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত দাবি বিচার বিবেচনা করা হবে বলে যে বক্তব্য রাখলেন, কোথাও গিয়ে তা নিয়েও প্রশ্ন তুলতে চাইছে শতরূপ। আমি বলছি যে উনি লোক ঠকান, এর আগেও ঠকিয়েছেন, হয়তো এবারও ঠকাবেন। আমি পরিষ্কার বলছি, কোনো ইঙ্গিত ইঙ্গিত না, এটা আমার স্টেটমেন্ট। আচ্ছা, কোহিনুর। আমি বেসিক্যালি একটা কথা প্রথমে বলতে চাই, আমি ডাক্তারবাবু যারা জুনিয়র ডাক্তারবাবু আছেন তাদেরকেও অভিনন্দন জানাতে চাই যে তারাও ধীরে ধীরে এগোচ্ছে এবং সমস্যার সমাধানের পথে আমরা আছি। আমরা দেখেছিলাম 2টো ঘটনা, এই যে শতরূপদা বলল, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা হোক কলরব বলে আন্দোলন চলছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক সেভাবেই সেখানে পৌঁছে গিয়ে 1 ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আন্দোলনটা সর্ট আউট করে দিয়ে চলে এসেছিলেন। উল্টো দিকে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বেধারাত পিটিয়ে বাঙুরে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছিল ছাত্রদের। যাই হোক, আমরা তো আন্দোলন থেকে জন্ম হয়েছে এবং জানেন তৃণমূল কংগ্রেস সরকারে এসছে আন্দোলনের মধ্য দিয়ে, তাই আন্দোলনকে, যে কোনো আন্দোলনকে আমরা সম্মান করি। এখানে যে দাবিগুলো ডাক্তারবাবুরা করছেন, ধরুন কোনো সরকারি অফিসারের উপর তাদের ক্ষোভ আছে, প্রশ্ন আছে, দুর্নীতির উপর প্রশ্ন থাকতে পারে, সেটা সবটাই তদন্ত হবে। এবার আমাকে কেউ একজন বললেন বা একাধিক লোক আন্দোলন করে বললেন যে এই সরকারি অফিসারকে তুমি তাড়িয়ে দাও। কখনো তো সেটা আইনসঙ্গত হয় না যে মুখ্যমন্ত্রী বললেন যে তোমাকে তাড়িয়ে দিলাম আজকে থেকে যাও, হয় না তো। তার একটা তদন্ত লাগে, তদন্তের রিপোর্ট লাগে এবং ন্যাচারাল ল অফ জাস্টিসে তাকেও তার সেলফ ডিফেন্সে কথা বলতে দিতে হয়। তো
তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি আমি আমার আমার একটা বিরতির সময় হয়ে গেছে কোহিনুর, আমি আসবো এই জায়গা থেকে। এই যে মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে আমার একটা মুখ্য সচিব রয়েছে, প্রশাসন রয়েছে, আলোচনা করে করতে হয়, কিন্তু 5 দফার দাবিতে চিকিৎসকরা অনর, সেটার কি হবে? একটু সরাসরি একটু চলে যাব শতরূপের কাছে। শতরূপ, চিকিৎসক মহলেরই একাংশ আবার দাবি করছে যে লাইভ স্ট্রিমিং না হলেও বৈঠকটা হওয়া গুরুত্বপূর্ণ, বৈঠকটা এই আবহে অন্তত হওয়া উচিত। চিকিৎসক মহলের মধ্যে বা যারা আন্দোলনটা করছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ যেটা মনে করবেন সেটাই হবে, এখানে আমাদের তো বলার কিছু নেই। ওনারা যদি মনে করেন যে লাইভ স্ট্রিমিং ছাড়া বৈঠক করবেন না, তাহলে করবেন না। যদি ওনারা বলেন যে লাইভ স্ট্রিমিং ছাড়াও বৈঠক হতে পারে। কিন্তু আমি একটা কথা বলছি যে লাইভ স্ট্রিমিং যে মানে সুপ্রিম কোর্টে মামলাটা চলা যে লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কোনো বাধা, সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মিথ্যে কথা বলেছিলেন, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে। আজকে দুপুরবেলা উনি নিজে লাইভ টেলিকাস্টের সামনে দাঁড়িয়ে অর্ধেক আলোচনা করেছেন। এর আগে যখন সিঙ্গুর মামলা সুপ্রিম কোর্টে চলছিল তখন উনি হুগলিতে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করতেন, তার লাইভ স্ট্রিমিং হতো। আজকে পর্যন্ত আপনারা জানেন যে হাঁসখালির যে ধর্ষণের ঘটনা, আজকে পর্যন্ত সেটা সাবজুডিস। তাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি বৈঠকের লাইভ স্ট্রিমিং করে সেখান থেকে বলেছেন মেয়েটি প্রেগনেন্ট ছিল, নাকি লাভ অ্যাফেয়ার ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং ওনার এই ছলচাতুরি ধরা পড়ে গেছে এক। দ্বিতীয় কথা, আপনারা একটু আগে যেটা ওনার আজকে দুপুরের কথা শোনালেন, আমি খালি ভাবছি একজন কতটা নির্লজ্জ হলে এরকম কথা বলতে পারে। মাইক নিয়ে ঘোষণা করছেন কোন রাজ্যের কথা বলে যে জানো তোমরা আমি কত ভালো, ওরা কত খারাপ। ওরা 6 মাস স্ট্রাইক বন্ধ করে দিয়েছিল। আপনার বলতে লজ্জা করে না? আপনি ক্ষমতা আসার পরে গত 13 বছর রাজ্যে স্ট্রাইক বন্ধ করে রেখে দিয়েছেন। আপনি সরকারি সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে আমাদের রাজ্যে বন ধর্মঘট বেআইনি। আপনি আবার 6 মাস কোথায় অন্য রাজ্যে কোথায় 6 মাস স্ট্রাইক বন্ধ যে তার গল্প শোনাচ্ছেন। আর এখানে বসে কোহিনুর তখন বলল নাকি সরকারি কোনো অফিসারকে সরানোর ক্ষেত্রে হচ্ছে অনেক প্রোটোকল আছে, ইত্যাদি আছে, তাদেরকে এভাবে সরানো যায় না। আমার কাছে ভিডিও রয়েছে, চাইলে আপনারা যদি বলেন আমি অডিওটা এখন চালিয়ে শোনাতে পারি। 14ই অক্টোবর 2007 সাল, দুর্গাপুজোর ঠিক আগে, প্রসূন মুখার্জি কলকাতা পুলিশের কমিশনার, আজকে যেরকম বিনীত গোয়েলকে সরানোর দাবি উঠছে, এই প্রসূন মুখার্জি কলকাতা পুলিশের কমিশনারকে সরানোর দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, এবং দুর্গাপুজোর আগে পঞ্চমীর দিন তাকে সরিয়ে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? আজকে যে কথাগুলো বলছেন নাকি কলকাতায় কোথায় কোন থিমের পুজো হচ্ছে, প্রসূন মুখার্জি সব জেনে বসে আছে, এই কি বলে বিনীত গোয়েল জেনে বসে আছে, তাই তাকে সরানো যাবে না। আপনি আর কত লোক হাসাবেন? আপনি আর কত মিথ্যাচার করবেন? আমাকে বলতে বলেছে। ঘটনা হচ্ছে আপনারা জানেন রিজওয়ানুর কাণ্ডে যে পুলিশদের বিরুদ্ধে কিন্তু সিবিআই ওখানে তদন্ত শুরু করেছিল, এবং যখন সিবিআই তদন্ত শুরু করে তখন মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন তখন বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে ট্রান্সফার করেছিলেন, পদত্যাগ করতে বলেননি। এখানে দাবিটা পদত্যাগের কথা বলছে। বিনীত গোয়েলেরও সরকারি চাকরি থেকে পদত্যাগ নয়, কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে ওনার ট্রান্সফারই দাবি করা হচ্ছে। এর তফাৎ যদি কেউ না বোঝে তাহলে তার এই পার্লামেন্টারি সিস্টেমে রাজনীতি করা উচিত নয়। কেউ বলছে না বিনীত গোয়েলের চাকরি চলে যাবে, বাড়ি ফেরত চলে যাবেন। কলকাতার পুলিশ কমিশনারের পোস্ট থেকে ওনাকে সরিয়ে আমি আসবো সরাসরি চলে যাব জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের দিকে। সদিচ্ছা দেখিয়ে সকালবেলায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন, যাতে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের যে 5 দফা দাবি, যে ন্যায় বিচারের দাবি, তা অত্যন্ত ন্যায্য, সেটা প্রমাণ করে সেই ন্যায্যতা দিয়ে তিনি এখানে এসেছেন। উনি এখানে এসেছেন মানে আজকে আমরা যে এই যে বৃষ্টি ভিজে রোদে পুড়ে এখানে পড়ে রয়েছি, গত 35 দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি, সেই আন্দোলন অত্যন্ত ন্যায্য, তা যে উনি এসেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা ওই মেল পাঠানোর কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রত্যুত্তর এলো। আমরা ওখানে বলেছিলাম যে আমরা এক্ষুনি যে কোনো জায়গায় যে কোনোভাবে আলোচনায় প্রস্তুত, এবং তাতে আমাদের 5টা দাবি নিয়েই আলোচনা হতে হবে এবং স্বচ্ছভাবে হতে হবে। সেই জায়গা থেকে একটি মেল আমরা একটু আগে পেলাম, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো, আমরা ভেবেছিলাম কোনো একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে, কোনো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়, সেটা স্বাস্থ্য ভবন হতে পারে, সেটা নবান্ন হতে পারে, এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে। কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুতভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। কিন্তু আমরা এটাও বলতে চাই, উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না, আমরা আমাদের 5টা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই। আমরা আমাদের 5 দফা দাবি, যে 5 দফা দাবি
দাবি, ন্যায় বিচারের দাবি, সেটা নিয়ে আমরা এক্ষুনি ওখানে গিয়েই কথা বলতে চাই এবং এটা যাতে স্বচ্ছভাবে হয় তার পূর্ণ ব্যবস্থা ওনাকে করতে হবে। এবং এটা আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যেটা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহর মতো একটা ইঞ্জিন দিতে পারবেন, আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না। আমরা আমাদের 5 দফা দাবি যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি তা ওখানে প্রতিষ্ঠা করব এবং ওই আলোচনা করে তারপর এখানে আসব। কিন্তু আমরা একবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত বুলিয়ে আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে। আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে। আমরা জুনিয়র ডাক্তার, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি এবং এই বিচারের দাবিতে আন্দোলনের জন্য আমরা যে যেটা উনি প্রমাণ করতে চাইছেন যে সুপ্রিম কোর্টের কাছে বারবার আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, আমরা নাকি এতই জেদি আমরা আলোচনায় বসতে চাইছি না, আমাদের জন্যই নাকি এই অচলাবস্থা। আমরা ওখানে যেতে চাই এবং এই 5টা একদম ন্যায়সঙ্গত যে দাবি সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং দেখতে চাই ওনার জবাব ঠিক কি হয়।